হ্যালো, হ্যালো, হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজ সরকার আর আজ আমি নিয়ে এসেছি লাস্ট মিনিট র্যাপিড রিভিশন। ক্লাস 11 আর 12-এর এক্সামিনেশন শুরু হয়ে গেছে আর ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য কস্টের তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, মেসেজ করেছিলে যে কস্ট শিটটা ভালো করে একবার বুঝিয়ে দিতে আর রিভিশন করে দিতে। তাই আজকের ক্লাসের মধ্যে আমরা ক্লাস 11-এর কস্টিংয়ের কস্ট শিট এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝবো এবং সেখান থেকে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আসতে পারে তার একটা সাজেস্টিভ এমসিকিউ আমরা আজকের ভিডিওতে কভার করব। তো সময় নষ্ট না করে চলো আমরা আমাদের ক্লাসটা আজ শুরু করি। সবার আগে কস্ট শিটের মধ্যে যে যে আইটেমগুলো থাকে সেগুলো আমরা একবার দেখে নেব। অ্যানালিসিস অফ কস্ট শিট বা অ্যানালিসিস অফ টোটাল কস্ট। আমরা কস্ট শিট কেন বানাই? আমরা কস্ট শিট বানিয়ে থাকি কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা জিনিস তৈরি করতে গিয়ে টোটাল কত টাকা খরচা পড়েছে এবং সেই জিনিসটা মার্কেটে আমরা কত টাকা বিক্রি করব এবং তার মধ্যে যে ডিফারেন্স হয় সেই প্রফিটটা আমরা ক্যালকুলেশন করার জন্য আমরা বানিয়ে থাকি কস্ট শিট। কস্ট শিটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট পার্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট পার্ট। অর্থাৎ কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে যে যে খরচাগুলো ডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাকশন বা ডাইরেক্টলি রিলেটেড টু ফিনিশ গুডস সেগুলোকে আমরা বলি হচ্ছে ডাইরেক্ট কস্টের পার্ট। আর যেই সমস্ত খরচাগুলো ইনডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাকশন বা ইনডাইরেক্টলি রিলেটেড টু ফিনিশ গুডস সেগুলোকে আমরা বলি ইনডাইরেক্ট কস্ট। তাহলে প্রথমের মধ্যে আসছে হচ্ছে সমস্ত ডাইরেক্ট কস্ট। আর ডাইরেক্ট কস্ট তিন রকমের হতে পারে। প্রথম হচ্ছে মেটেরিয়াল রিলেটেড কস্ট, সেটাকে আমরা বলে থাকি ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট বা র মেটেরিয়াল কনজিউমড। র মেটেরিয়াল কনজিউম কাকে বলে ডিটেলস আমরা একটু পরে দেখব। তারপরে হচ্ছে ডাইরেক্ট লেবার, অর্থাৎ লেবারদেরকে যে পেমেন্টটা করতে হয়, অর্থাৎ আমি মেটেরিয়ালস কিনে নিলাম, তারপর কি লেবারকে পেমেন্ট করছি এবং আদার্স ডাইরেক্ট যা যা খরচা লাগে সেগুলোকে সব নিলাম। আর সমস্ত ডাইরেক্ট খরচাগুলোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট কাকে বলে? প্রাইম কস্ট কথার অর্থ হচ্ছে মুখ্য ব্যয় বা ডাইরেক্ট কস্ট বা প্রত্যক্ষ ব্যয়। তাহলে সমস্ত প্রত্যক্ষ ব্যয় বা ডাইরেক্ট কস্টগুলোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে প্রাইম কস্ট। এরপরে পড়ে থাকলো শুধুমাত্র ইনডাইরেক্ট কস্ট। আর ইনডাইরেক্ট কস্টগুলোকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ওভারহেড। আর এই ওভারহেড তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে রিলেটেড টু ফ্যাক্টরি, যাকে আমরা বলি ফ্যাক্টরি ওভারহেড। তারপরে হচ্ছে অফিস বা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড ওভারহেড, যাকে আমরা বলি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। আর তারপরে থাকে সেলিং এবং ডিস্ট্রিবিউশন রিলেটেড ওভারহেড, যাকে আমরা বলে থাকি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে ইনডাইরেক্ট কস্টের মধ্যে তিনটে, ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ প্রাইম কস্টের সাথে আমরা যদি ফ্যাক্টরি ওভারহেড যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। দেখো এখানে ওভারহেড বলেছি, ফ্যাক্টরি ওভারহেড, আর এখানে আমি বলছি কস্ট। তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা পাই হচ্ছে ফ্যাক্টরি কস্ট। আর ফ্যাক্টরি কস্টের সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করলে আমরা পাই হচ্ছে কস্ট অফ প্রোডাকশান। আর কস্ট অফ প্রোডাকশানের সাথে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করলে আমরা পাবো হচ্ছে টোটাল কস্ট। আর টোটাল কস্ট যেই আমি পেয়ে গেলাম, আমরা সেই জিনিসটা যত বেশি দামে বিক্রি করতে পারবো ডিফারেন্স টাকাটা হচ্ছে আমার প্রফিট। তাহলে আমরা বলতে পারি সেলস আর টোটাল কস্টের মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে আমরা প্রফিট। তার মানে আমি বলতে পারি 100 টাকার জিনিস যদি আমরা 120 টাকাতে বিক্রি করি তো 100 টাকা হচ্ছে আমার টোটাল কস্ট, 120 ইজ মাই সেল অ্যান্ড 20 রুপিস ইজ মাই প্রফিট, রাইট? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি একটা কস্ট শিটের আমাদের কনসেপ্ট। এবার আমরা অ্যাকচুয়ালি কস্ট শিট কী কী হয়, তার মধ্যে কী কী আইটেমস থাকে সেগুলোকে একবার আমরা দেখে নেব। কস্ট শিট পার্টিকুলার্স অ্যামাউন্ট ইনার কলাম আর আউটার কলাম। সবার আগে আমরা র মেটেরিয়াল কনজিউমটাকে নেব, যেটা আমরা একটু আগে দেখলাম। র মেটেরিয়াল কনজিউম কথার অর্থ হচ্ছে কতটা র মেটেরিয়ালস আমার প্রোডাকশনের জন্য ইউজ হয়েছে। প্রথমে ওপেনিং স্টক ও র মেটেরিয়ালস, তার সাথে আমরা যোগ করবো হচ্ছে কত টাকা র মেটেরিয়ালস কিনেছি, পারচেস অফ র মেটেরিয়ালস। কেনার সময় কত টাকা খরচা হয়েছে সেটাকে আমরা যোগ করে দেবো, লেস করে দেবো ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। আর যদি র মেটেরিয়ালস কিনে পছন্দ হয়নি বলে ফেরত দিয়ে থাকি বা ডিফেক্টিভ ছিল বলে ফেরত দিয়ে থাকি সেটাকে আমরা করব লেস রিটার্ন অফ র মেটেরিয়ালস। আর যদি অ্যাবনর্মাল লস কিছু হয়ে থাকে র মেটেরিয়ালসে সেটাকেও আমরা লেস করে দেবো। তাহলে এগুলো করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে আমার র মেটেরিয়াল কনজিউম। তাহলে মেটেরিয়ালের খরচা চলে এলো, এরপর ডাইরেক্ট লেবারের খরচা যোগ করলাম আর আদার্স ডাইরেক্ট এক্সপেন্সেসগুলোকে যোগ করলাম। এই তিনটে ডাইরেক্ট খরচা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে প্রাইম কস্ট। আর এটা হচ্ছে কস্ট শিটের আমার প্রথম আইটেম এবং ইম্পর্টেন্ট আইটেম। যেই আমার প্রাইম কস্ট পেয়ে গেলাম তাহলে তারপরে আসবে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি সংক্রান্ত যত ওভারহেড রয়েছে, যত খরচা রয়েছে সেইগুলো সব চলে এলো। সেল অফ স্ক্র্যাপ, ভাঙাচুরো জিনিস যদি আমরা বিক্রি করে থাকি সেই সেল অফ স্ক্র্যাপটাকে আমরা লেস করে দেবো।
ওপেনিং ডব্লিউআইপি ওয়ার্ক ইন প্রগ্রেসটাকে আমরা অ্যাড করে দেবো এবং ক্লোজিং ডব্লিউআইপি বা ক্লোজিং ওয়ার্ক ইন প্রগ্রেসটাকে আমরা লেস করে দেবো। করলে যে আইটেমটা পাবো তার সাথে প্রাইম কস্ট যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্ট। আর ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্কস কস্টের সাথে যদি আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডটাকে যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। আর কস্ট অফ প্রোডাকশনের সাথে ওপেনিং ফিনিশ গুডসটাকে আমরা যোগ করে দেবো, ক্লোজিং ফিনিশ গুডসটাকে আমরা লেস করে দেবো, আমরা পেয়ে যাবো হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা যদি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটাকে যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে টোটাল কস্ট। আর টোটাল কস্ট আর সেলসের মধ্যে ডিফারেন্সটাকে আমরা বলে থাকি প্রফিট বা লস। অর্থাৎ 100 টাকার জিনিস আমরা 120 টাকায় বিক্রি করেছি, তো 20 রুপিস ইজ মাই প্রফিট। আমরা 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করেছি, তো 10 রুপিস ইজ মাই লস। তাহলে সেলস আর টোটাল কস্টের মধ্যে ব্যালেন্স করলে যে ডিফারেন্সটা বেরোবে সেটাকে আমরা বলবো প্রফিট বা লস। তা আশা করি কস্ট শিটটা আমাদের খুব কম সময়ের মধ্যে রিভিশন হয়ে গেল। এরপরে আমরা বেশ কিছু ফর্মুলা মনে রাখবো। সেটা হচ্ছে অনেক সময় আমাদের র মেটেরিয়াল কনজিউমটাকে বার করতে দেয়, শুধুমাত্র র মেটেরিয়াল কনজিউম। র মেটেরিয়াল কনজিউমড আমরা এক্ষুনি দেখেছি, সেটা ফর্মুলাটা বানিয়ে নেব। র মেটেরিয়াল কনজিউম মানে কি? ওপেনিংয়ে কত ছিল তার সাথে পারচেস যোগ করো, লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। আর যদি কেনার সময় কোনো খরচা থাকে সেটাকেও যোগ করে দাও। আর এই আইটেমগুলো কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। তাই আমরা বলতে পারি ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, ওপেনিং র মেটেরিয়াল তার সাথে যোগ করে দাও পারচেস অফ র মেটেরিয়াল মাইনাস করে দাও ক্লোজিং র মেটেরিয়ালস। আমরা পেয়ে যাবো কি? আমরা পেয়ে যাবো হচ্ছে র মেটেরিয়াল কনজিউম। তাহলে আমাদের যদি এমসিকিউ এর মধ্যে বলে থাকে ওপেনিং এত টাকার মেটেরিয়াল ছিল, পারচেস করেছি এত টাকা, ক্লোজিং এত টাকা রয়েছে, আমার র মেটেরিয়াল কনজিউমটা বার করে দাও, তাহলে আমরা এইভাবে র মেটেরিয়াল কনজিউমটাকে বার করতে পারবো। এরপর আদার্স কয়েকটা আমরা নোট দেখে নিই। কখনো কখনো আমাদের সেলিং ইউনিট বার করতে দেয়, কখনো কখনো ওপেনিং স্টক কত ছিল সেই ইউনিটটা বার করতে দেয়, কখনো কখনো কতগুলো প্রোডাকশন করে সেই বছর সেই ইউনিটটাকে বার করতে দেয়। সেটার ফর্মুলা হচ্ছে ওপেনিংয়ে আমার কত টাকার মেটেরিয়াল ছিল, ওপেনিং স্টক অফ মেটেরিয়াল বা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, প্রোডাকশন কত টাকা করেছে এই বছর, লেস করে দেবো ক্লোজিং ফিনিশ গুডস, আমরা পাই হচ্ছে সেলিং ইউনিট। এই ফর্মুলাটাকে তোমরা মুখস্থ করে নেবো এবং এই ফর্মুলা থেকে আমরা যে কোনো আইটেম বার করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার মেন ফর্মুলা, ওপেনিং তার সাথে প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইজ ইকাল টু সেলস। এবার যদি আমাকে প্রোডাকশনটাকে বার করতে বলে তাহলে কীভাবে বেরোবে? তাহলে আমরা বলতে পারি সেলস এ পাশে ছিল, আর এই আইটেমটাকে এই পাশে নিয়ে যাব, এই আইটেমটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে প্রোডাকশনটা বেরিয়ে যাবে। তাহলে প্রোডাকশন ইজ ইকাল টু সেলস মাইনাস ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক। কখনো কখনো ক্লোজিং স্টকটা বার করে দিতে পারে, বলতে পারে, তাহলে ক্লোজিং স্টকটাকে এই পাশে নিয়ে যাবো, সেলসটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। তাহলে ক্লোজিং স্টক ইজ ইকাল টু ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন মাইনাস সেলস ইজ ইকাল টু আমার ক্লোজিং স্টক। এই ফর্মুলাগুলো থেকে আমাদের একটা না একটা এমসিকিউ আসবেই আসবে। এরপরে অনেক সময় আমাদের ক্লোজিংয়ে কতগুলো স্টক পড়েছে সেটা বার করতে বলতে পারে। ক্লোজিংয়ে স্টক কতগুলো পড়ে রয়েছে সেটা ডিপেন্ড করছে কোন মেথডের উপর। দুটো মেথড হয়ে থাকে, ফিফো আর লিফো। ফিফো কথার অর্থ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে যে মেটেরিয়ালসটা ছিল সেটা আগে বিক্রি হয়ে গেছে। আর লিফো কথার অর্থ হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ লাস্টে যে এসেছে সে আগে যাবে। বোঝা গেছে? এরপরে আমরা কি করব, কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে সমস্ত অনেক সময় আমাদের বলবে যে এমন কোন আইটেম চারটে অপশানের মধ্যে যেটা আমাদের কস্ট শিটের মধ্যে আসে না। প্রথম হচ্ছে যদি আমরা কোনো ফিক্সড অ্যাসেট বিক্রি করে থাকি এবং সেখান থেকে কোনো লস হয়ে থাকে সেটা আসে না। প্রিলিমিনারি এক্সপেন্সেস যদি কিছু থাকে সেটা আসে না। গুডউইল যদি আমরা রিটার্ন অফ করে থাকি সেটা আসে না। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিভেঞ্চার যদি থেকে থাকে সেটা আসে না। ইন্টারেস্ট অন ডিভেঞ্চার যদি কিছু থাকে সেটা আসে না। ইন্টারেস্ট অন ব্যাংক লোন যদি কিছু থাকে সেটা আসে না। ক্যাশ ডিসকাউন্ট কিছু দিয়েছি সেটা আসে না। ইনকাম ট্যাক্স আসে না। ডিভিডেন্ড আসে না। অ্যাবনর্মাল লস আসে না। তারপর যে পেমেন্ট অফ ডোনেশন অ্যান্ড সাবস্ক্রিপশন আসে না। নোশনাল রেন্ট অ্যান্ড ইন্টারেস্ট ইত্যাদি আসে না। তাহলে এই আইটেমগুলো হচ্ছে সেই আইটেম যেগুলো আমাদের কস্ট শিটের মধ্যে দেখানো হয় না। এরপর যে সমস্ত আয়গুলি পরিব্যয়ের মধ্যে আসে না, প্রথমে আমরা দেখলাম কোন কোন খরচা বা এক্সপেন্সেসগুলো আমাদের আসে না, রাইট, ব্যয়গুলো। আর এরপরে আমরা দেখছি যে কোন কোন ইনকামগুলো আমাদের আসে না। প্রথমত স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি প্রফিট হয় সেটা আসবে না। ক্যাপিটাল প্রফিট যদি থাকে আসবে না। ইন্টারেস্ট
ইনভেস্টমেন্টের উপর ইন্টারেস্ট পেয়েছি সেটা আমাদের কস্ট শিটের মধ্যে আসে না। ডিভিডেন্ড রিসিভ করেছি আসবে না। ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট আসে না। ব্রোকারেজ, রেন্ট, অ্যাবনর্মাল প্রফিট, ইন্টারেস্ট অন ড্রয়িংস, ক্যাশ ডিসকাউন্ট রিসিভড, ব্যাড ডেট রিকভার করেছি, এই সমস্ত কোনো আইটেমই আমাদের কস্ট শিটের মধ্যে আসে না। এরপর আমরা কি করব, আমরা এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আগের বেশ কিছু বছরে আমাদের এক্সামে এসেছিল সেই এমসিকিউগুলোকে আমরা আলোচনা করব। কোনো না কোনো বছরে এই এমসিকিউগুলো এসছে, তার মানে এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের ওয়ান অফ ইম্পর্টেন্ট এমসিকিউ। এগুলো করলে আমরা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু এমসিকিউ কমন পাবো। সবার আগে যে প্রশ্নটা বলছে যে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস 30,000, ক্লোজিং রয়েছে 10,000, আর র মেটেরিয়াল কনজিউম করেছি 1,40,000, আমাদের পারচেস কত হয়েছে বার করতে হবে। আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে, তাহলে দেখো এখানে আমার রয়েছে, তাহলে এখানে দেখো র মেটেরিয়াল কনজিউমড ইজ ইকাল টু ওপেনিং প্লাস পারচেস মাইনাস ক্লোজিং রয়েছে। তাহলে আমার বার করতে হবে পারচেসটা। তাহলে এইগুলোকে সব যদি আমরা এই দিকে নিয়ে চলে আসি, এর সাথে অ্যাডজাস্টমেন্ট করি, তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে পারচেস। তাহলে আমি কি বলবো, পারচেস ইজ ইকাল টু, আমি বলতে পারি পারচেস ইজ ইকাল টু র মেটেরিয়াল কনজিউমড মাইনাস ওপেনিং প্লাস ক্লোজিং। র মেটেরিয়াল কনজিউমড এখানে বলেছে 1,40,000, মাইনাস ওপেনিং হচ্ছে 30,000, প্লাস ক্লোজিং হচ্ছে 10,000। আমার অ্যান্সার হচ্ছে 1,20,000, রাইট। তারপরের কোশ্চেন বলছে 2 নম্বর প্রশ্ন, 10,000 কেজি উৎপাদিত পণ্যের মূল্য 1,200 টাকা এবং বিক্রিত পণ্যের পরিমাণ 9,500 টাকা, ক্লোজিং স্টক কত? তাহলে আমার কাছে যদি 10,000 কেজি থাকে, তার মধ্যে বিক্রি হয়ে গেছে 9,500 কেজি, তাহলে আমি বলতে পারি ক্লোজিংয়ে পড়ে আছে 500 কেজি। তাহলে 500 কেজির দাম কত? খুব সহজ। 500 কেজির দাম কীভাবে বেরোবে, আমি বলি 10,000 কেজির দাম 1,20,000 টাকা, তাহলে আমি বলবো 1,20,000 ডিভাইড বাই 10,000 ইন্টু 500 কেজির দাম লাগবে আমার, তাই ইন্টু 500, দাম হচ্ছে 6,000। বোঝা গেছে? এরপর কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কী বলছে, কোনো একটি পণ্যের 25,000 এককের উৎপাদন ব্যয় 2,00,000 টাকা, উৎপাদিত পণ্যের মধ্যে 18,000 একক বিক্রিত হয়েছে, তাহলে ক্লোজিং কত? এটাও খুব সহজ। তাহলে 25,000 ইউনিট উৎপাদন করেছিলাম যার দাম 2,00,000 টাকা, তাহলে 2,00,000 ডিভাইড বাই 25,000 ইন্টু, তাহলে আমি বলতে পারি 25,000 থেকে 18,000 বিক্রি হয়ে গেছে, তাহলে 7,000 এখনও পড়ে আছে, তাহলে আমার কত হবে 56,000, রাইট। এরপরে দেখো বেশ কিছু থিওরিটিক্যাল প্রশ্ন। নিম্নলিখিত কোন ব্যয়টি কাঁচামালের বাবদ ব্যয়ের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ র মেটেরিয়ালসের খরচা হিসেবে ধরবো? ফ্যাক্টরি রেন্ট ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যায়, হবে না। সেলস কমিশন সেলিং ওভারহেডের মধ্যে যায়, হবে না। ক্যারেজ আউটওয়ার্ড হবে না, সেলস রিলেটেড। আর ক্যারেজ ইনওয়ার্ড মানে যখন কিনছি সেই খরচাটা, তাহলে ক্যারেজ ইনওয়ার্ড। দেখো পরের প্রশ্নে বলছে মূল ব্যয় বা প্রাইম কস্ট হলো, অর্থাৎ প্রাইম কস্টের মধ্যে কী কী আছে? প্রাইম কস্টের মধ্যে 3টে জিনিস আছে, র মেটেরিয়ালস খরচা, লেবার খরচা আর আদার ডাইরেক্ট খরচা। তাহলে দেখো সিঙ্গেল তো হবে না, সমস্ত কিছু প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ শ্রম ব্যয় প্লাস অন্যান্য খরচা 3 থেকে নিয়ে, তাহলে অপশান ডি। এরপর নিম্নলিখিত কোন ব্যয়টি প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়? শ্রমিকের মজুরি প্রত্যক্ষ কাঁচামাল নয়, কারখানার ভাড়া নয়, বিদ্যুৎ খরচ নয়। বই ছাপার জন্য ব্যবহৃত কাগজের খরচা, তাহলে যখন আমরা বই ছাপাচ্ছি বইয়ের জন্য কাগজটা হচ্ছে ইম্পর্টেন্ট মেটেরিয়াল, তাই এটা হচ্ছে আমার কাঁচামাল বাবদ খরচার মধ্যে ধরা হবে। এরপর কোশ্চেন নাম্বার 7, একটি নির্দিষ্ট সময়সীমা ও উৎপাদন সীমারেখার মধ্যে যে ব্যয়টির মোট পরিমাণ একই থাকে এবং যা উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না তাকে কি বলে? অর্থাৎ টোটাল কস্টটা সব সময় সেম থাকে, তাই আমি একটা ইউনিট তৈরি করি আর 10টা ইউনিট তৈরি করি, তাই এটাকে বলা হয় স্থির ব্যয়। আর স্থির ব্যয় বা ফিক্সড কস্ট কখনো পরিবর্তন হয় না। কোন একটি পণ্যের উৎপাদন ব্যয় 3,80,000 টাকা, প্রারম্ভিক ওপেনিং এবং ক্লোজিং এত দেওয়া, বিক্রিত দ্রব্যের উৎপাদন ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ড কত? কস্ট অফ গুডস সোল্ড কত? তাহলে কোন একটি পণ্যের উৎপাদন ব্যয়, প্রোডাকশান কস্ট অফ প্রোডাকশান বলে দিয়েছে সিওপি, কস্ট অফ প্রোডাকশান বলেছে 3,80,000 টাকা,
তার সাথে আমরা যোগ করে দেবো ওপেনিং ফিনিশ গুডস কত 32,000, মাইনাস করে দেবো ক্লোজিং ফিনিশ গুডস, সেটা হচ্ছে কত 56,000। করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমার 3,56,000। তাহলে এটাই হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। এরপর কি বলছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে উৎপাদন ব্যয়ের ওপর মুনাফা 33.1/3 হলে বিক্রয়ের ওপর মুনাফা কত হবে। দেখো যখন এই ধরনের প্রশ্নে এই 33.1/3 থাকবে, 33/1/3কে তুমি 1/3 মনে করে নিতে পারো। প্রশ্ন হচ্ছে 1/3টা কীভাবে এলো, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা আমি নিচে দেখাচ্ছি। দেখো 33/1/3 মানে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ, কথার অর্থ হচ্ছে 33 প্লাস 1/3 ডিভাইড বাই 100, মানে পার্সেন্টেজ মাল্টিপ্লাই 100 করলাম। তাহলে এখান থেকে আমি যদি এলসিএম করি এবং সেখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে 99 প্লাস 1, তাহলে ওপরে হচ্ছে 100 ডিভাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 1/100। সেখান থেকে আমি বলতে পারি 100/300, 0 কেটে গেল 1/3। তাহলে ম্যাথামেটিক্যালি 33/1/3 মানে হচ্ছে 1/3। এইবার এই প্রশ্নে আমার বলেছে যে 1/3 পার্সেন্টেজ অন সেলস, কস্টের ওপর, উৎপাদন ব্যয়ের ওপর কস্ট। দেখো কস্টের ওপর যদি 1/3 হয়, তার সাথে আমরা 1 যোগ করে দেবো, তার মানে হচ্ছে 1/4। 1/4 হচ্ছে গিয়ে অন সেল হবে, এটা মনে রাখবে। কারণ ধরো এটা থাকে কস্ট, তার সাথে থাকে হচ্ছে প্রফিট, আর তারপরে থাকে হচ্ছে সেল। কস্টের ওপরে যা থাকে তার সাথে 1 যোগ করলে সেলসের উপরে হয়, আর সেলসের উপরে যা থাকে তার সাথে -1 করলে কস্টের উপরে হয়। দুটো উদাহরণ দিই। এখানে বলেছিল 1/3, তাই তো 1/3 অন কস্ট বলেছে, তার সাথে আমি 1 যোগ করে দিলাম, পেয়ে গেলাম হচ্ছে 1/4 অন সেল। আবার যদি এরকম বলতো 1/5 অন সেল, তাহলে সেখান থেকে আমি মাইনাস করে দেবো 1, তাহলে পড়ে যাবো হচ্ছে 1/4 অন কস্ট। তাহলে এরকম একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসবেই, সেটা আমি শর্টকাট তোমাকে বলে দিলাম কিভাবে বার করতে হয়। এবার দেখো 1/4 মানে কি, 1/4 কথার অর্থ হচ্ছে 1/4 ইন্টু 100, মানে 100-র মধ্যে কত, তাহলে 1/4 ইন্টু 100 যদি করি, 1/4 ইন্টু 100 যদি করি, তাহলে আমি পাবো হচ্ছে 25। তাহলে অপশান হচ্ছে 25%। তাহলে কখনো কখনো 25% কথাটা লেখা থাকবে, আবার কখনো কখনো অপশানের মধ্যে 1/4 লেখা থাকতে পারে। তাহলে যেটা দরকার আমি সেইভাবে অ্যান্সারটা দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি খুব সহজ শর্টকাট। কারণ অনেক সময় 33/1/3, 33/2/3 এগুলো লেখা থাকলে আমাদের মাথাটা খারাপ হয়ে যায় যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কী হবে। খুব সহজ একটা পদ্ধতি আমি বলে দিলাম। এরপরে বলছে মুখ্য ব্যয় প্লাস উৎপাদন উপরি ব্যয়। মুখ্য ব্যয় মানে হচ্ছে প্রাইম কস্ট, তার সাথে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেডগুলোকে যোগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ফ্যাক্টরি ব্যয়, ফ্যাক্টরি কস্ট, রাইট। এরপর 20 এককের ব্যয় 400 টাকা, 400 এককের ব্যয় 600 টাকা, 600 এককের ব্যয় 800 টাকা। তাহলে আমি বলতে পারি 200 দাম হচ্ছে 400 টাকা, 400 ইউনিটের দাম হচ্ছে 600 টাকা, আর আমরা 600 ইউনিটের দাম হচ্ছে 800 টাকা। এইবার এই যে খরচাটা লাগছে, এই খরচাটা আমরা বলতে হবে কী ধরনের ব্যয়, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট নাকি সেমি ভেরিয়েবল কস্ট। এটা বার করার ফর্মুলা কি, এটা বার করার ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন কস্ট ডিভাইড বাই চেঞ্জ ইন ইউনিট। দেখো আমাদের এখানে চেঞ্জ ইন কস্ট কত, 400 থেকে 600 লেগেছে, তার মানে আমি বলতে পারি 200 টাকা বেড়েছে। আবার আমরা প্রথমে এটার বার করছি, দুটো লেভেলের আগে বার করব, তাহলে 200 টাকা। আবার 200 থেকে 400 বেড়েছে, তাহলে কত বেড়েছে 200 ইউনিট, তাহলে 200 ডিভাইড বাই 200, তাহলে আমি বলতে পারি 1 টাকা পার ইউনিট। এটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এবার আমরা আরও একটা লেভেলে বার করব, সেই লেভেলটাতেও যদি সেম অ্যান্সার বেরোয়, তাহলে আমি বলবো এটা হচ্ছে একটা ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয়ের নেচারটা কি হয়, যে প্রত্যেক লেভেলে প্রত্যেক আউটপুট যাই তৈরি করি না কেন পার ইউনিটে সেম থাকে। এবারে আমরা 400 আর 600 ইউনিটটা বার করি। 400 আর 600-র ক্ষেত্রে 600 থেকে 800 হয়েছে, তাহলে আমার 200 ইউনিট, তাই তো। আর তারপরে 400 থেকে 600 বেড়েছে, তাহলে এখানেও 200 ইউনিট, তাহলে আমি বলতে পারি এখানেও 1 টাকা পার ইউনিট হচ্ছে ভেরিয়েবল কস্ট। আবার অনেকে বলতে পারে আমি 200-র সাথে 600টা দেখবো, তাহলে 200-র সাথে 600 করে দেখি, 400টা বেড়ে 800 হয়ে গেছে, তাহলে 400 ডিভাইড বাই 200 ইউনিট থেকে 600 ইউনিট হয়েছে, তাহলে ডিভাইড বাই 400 ইউনিট,
তাহলে এখানেও দেখো 1 টাকা পার ইউনিট হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে আমি যে লেভেলের সাথে যে লেভেল কম্পেয়ার করি না কেন, পার ইউনিট ভেরিয়েবল কস্টটা 1 টাকা পার ইউনিটই বেরোচ্ছে। তাই এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। এরপরে কোশ্চেন নাম্বার 12, পরোক্ষ কাঁচামাল বাবদ ব্যয়, পরোক্ষ শ্রম ব্যয় এবং পরোক্ষ অন্যান্য খরচের সমষ্টিকে কি বলা হয়? সমস্ত ইনডাইরেক্ট খরচাগুলোকে আমরা বলতে পারি ওভারহেড। এই হচ্ছে উপরি ব্যয় বা ওভারহেড। এরপরে বলছে নিম্নলিখিত কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য? আধা পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে কিছুটা ফিক্সড কিছুটা ভেরিয়েবল। তাই অপশান নাম্বার গ, এটি আংশিক স্থির এবং আংশিক উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। তাই এটাই হচ্ছে এর নেচার। এরপর মালপত্রের নিয়ন্ত্রণ হলো একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া যা নিয়ন্ত্রণ করে মালপত্র কীভাবে সংগ্রহ করা হবে, কীভাবে ব্যবহার করা হবে, মজুতকরণ, অর্থাৎ সবকটি। এরপরে উৎপাদন ব্যয় ইজিক্যাল টু, অর্থাৎ উৎপাদন ব্যয় মানে কস্ট অফ প্রোডাকশান ইজিক্যাল টু কোনটার সাথে যোগ করলে প্রশাসনিক ব্যয় বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অর্থাৎ আমি বলতে পারি কস্ট অফ প্রোডাকশান, দেখো আমি যদি কস্ট শিটের মধ্যে চলে যাই, কস্ট শিটের মধ্যে দেখো কস্ট অফ প্রোডাকশান, তাহলে ওয়ার্কস কস্টের সাথে যদি আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কস্ট অফ প্রোডাকশান। তাহলে এখানে আমার অপশানে কী হবে? আমার অপশানে হবে কার্য ব্যয় বা ওয়ার্কস কস্ট। এরপর বলছে বিক্রয়ের ওপর মুনাফা 33 1/3% হলে উৎপাদন ব্যয়ের ওপর কত হবে? এক্ষুনি আমরা সেম অঙ্ক করেছিলাম। তাহলে কস্ট প্লাস প্রফিট ইজিক্যাল টু সেলস। সেলসের ওপরে বলেছে 1/3, তাহলে সেলসের ওপর যদি 1/3 হয় এখান থেকে আমরা কস্টের ওপরে বার করব। তাহলে ওপর দিকে যেতে গেলে মাইনাস করতে হয়, একটু আগের অঙ্কে আমি বুঝিয়েছি। তাহলে -1, তাহলে হাফ। তাহলে হাফ মানে কি হয়? হাফ অফ 100, মানে 100-র মধ্যে কত আমার বার করতে হবে? তাহলে হাফ অফ 100 মানে হচ্ছে 50, তাহলে 50% হচ্ছে আমার অ্যান্সার। এরপরে বলছে পরিব্যয় হিসাব রক্ষণের এবিসি কথাটির অর্থ কী? অলওয়েজ বেটার কন্ট্রোল। এরপর কাঁচামালের আবর্তনের হার কি নির্দেশ করে? কাঁচামাল ব্যবহারের দক্ষতাকে নির্দেশ করে। এরপর বলছে যদি উৎপাদন ব্যয়ের ওপর মুনাফা 25% হয় তাহলে বিক্রয়ের ওপর কত? সেম, কস্ট প্রফিট সেল। কস্টের ওপরে বলেছে 25%, তাহলে আমি বলতে পারি কস্ট যদি 100 টাকা হয়, প্রফিট হচ্ছে 25 টাকা, তাহলে সেলস হবে 125 টাকা। তাহলে আমি বলতে পারি 25 সেলসের ওপর কত? 25/125 ইন্টু 100। তাহলে 25 টাকা হচ্ছে 125-এর মধ্যে সেলসের ওপরে বার করতে বলেছে, তাহলে কত হবে? এটা হবে 20%। এরপর নিচের কোনটি স্বাভাবিক ক্ষতি? দেখো ছিচকে চুরি, এটা স্বাভাবিক ক্ষতি না অস্বাভাবিক? বাষ্পীভবনজনিত খরচ, অনেক সময় রাস্তা দিয়ে যখন তেল আনা হয়, অয়েল যখন গাড়িতে করে আসে, যদি আমি 100 লিটার তেল পাঠাই তার মধ্যে কিছুটা উড়ে যায়, ডিজেল বা পেট্রোল উড়ে যায়, এটা কেউ কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না, তাই এদেরকে বলা হয় স্বাভাবিক ক্ষতি। এরপরে মুখ্য ব্যয়ের সঙ্গে উপরিব্যয় যোগ করলে কি পাওয়া যাবে? মোট ব্যয়, অবভিয়াসলি। প্রাইম কস্ট মানে হচ্ছে কি আমার কি সমস্ত ডাইরেক্ট খরচাগুলো, আর ওভারহেড মানে হচ্ছে সমস্ত ইনডাইরেক্ট খরচাগুলো। তাহলে সমস্ত খরচাগুলোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে টোটাল কস্ট। এরপর নিম্নলিখিত খরচগুলির মধ্যে কোনটি বিক্রয় ও বন্টন সংক্রান্ত উপরিব্যয় নয়? অবচয় বা ডেপ্রিসিয়েশন। এর পরের প্রশ্নে বলছে কস্ট অফ সেলস ইজ ইকাল টু সাম ড্যাশ প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের সাথে কোনটা যোগ করলে আমরা কস্ট অফ সেলস বা টোটাল কস্ট আমরা পাই? তো কস্ট অফ গুড সোল্ডটাকে যদি আমরা যোগ করি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের সাথে, তাহলে আমরা পাবো হচ্ছে কস্ট অফ সেলস অর টোটাল কস্ট। এরপর যদি ব্যয়ের ওপর কস্টের ওপর 25% প্রফিট হয় তাহলে বিক্রয়ের ওপর লাভ কত হবে? সেম প্রশ্ন আমরা একটু আগেই করেছি, সেম প্রশ্ন আমরা করেছি 19 নাম্বার প্রশ্নে। সো 19 নাম্বার কোশ্চেনটা তোমরা যেটা করেছো এক্স্যাক্টলি সেম প্রশ্ন। এরপরে কোশ্চেন নাম্বার 25, কোনো একটি পণ্যের বিক্রয়ের পরিমাণ যদি 30,000 এবং প্রারম্ভিক এবং অন্তিম মজুদের সম্ভার যথাক্রমে 5,000 অ্যান্ড 10,000 একক, উৎপাদিত পণ্যের পরিমাণ কত হবে? সেম কোশ্চেন আমরা করেছি কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 অ্যান্ড এটা এক্স্যাক্টলি সেম। তো কোশ্চেন নাম্বার 8টা করে নেবে। এরপর 26, কোশ্চেন নাম্বার 26-এ কী বলছে? প্রত্যক্ষ কাঁচামাল বাবদ ব্যয়, প্রত্যক্ষ শ্রম ব্যয় এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের সমষ্টিকে কী বলা হয়? আমরা জানি মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট। এরপর বিক্রয়ের ওপর মুনাফা 16.23% হলে, অর্থাৎ সেলসের ওপরে বলেছে
16/3 এবং উৎপাদন ব্যয়ের ওপর মুনাফা কত হবে, অর্থাৎ কস্টের ওপর কত হবে। আমরা 16/2 আগে আমাদের ক্যালকুলেশন করে বার করে নিতে হবে। এই অঙ্কটা করার দুটো পদ্ধতি রয়েছে, আমি দুটো ক্যালকুলেশন মেথডই বলে দিচ্ছি, দুটোই শর্টকাট। যখন প্রফিট বলেছে 16/3% অন সেলস, তো 16/3% যদি আমরা করি তাহলে 16.67 হয়। আর কস্টের ওপরে আমাদের সেলসের ওপরে বলেছে, রাইট? তাহলে সেলসকে আমরা 100 অ্যাজিউম করলাম, তাহলে 16.67 হচ্ছে 100-এর ওপরে 16.67। এরপরে যদি আমরা 100 থেকে প্রফিটটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা কস্ট পাবো, কস্ট হচ্ছে 83.33। তাহলে আমি বলতে পারি যে কস্টের ওপরে কত পার্সেন্ট, তাহলে কস্টের ওপরে পার্সেন্ট মানে হচ্ছে 16.67 ডিভাইড বাই 83.33 মাল্টিপ্লাইড বাই 100 করলে আমরা পার্সেন্টেজটা পাবো 20%। এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যে আমরা বলেছিলাম কখনই কোনো একটা পার্সেন্টেজ কিছুর ওপরে বলে দেওয়া থাকলে সেটাকে 100 অ্যাজুম করে নাও, তারপরে বাকিটা বার করে নাও, এটা একটা হতে পারে। আর কস্ট বা সেলসের উপরে যখনই কোনো একটা পার্সেন্টেজ বার করে আমরা আগের একটা অঙ্কে একটা শর্টকাট করেছিলাম, সেই শর্টকাটটাও আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, 16/3 মানে আমরা বলতে পারি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 16 + 2/3 মাল্টিপ্লাইড বাই 1/100 যেহেতু পার্সেন্টেজ রয়েছে, তাহলে 16/2 করলে আমাদের এলসিএম নিচে 3 যাবে, ওপরে আমাদের যাবে হচ্ছে 3 × 16 48 প্লাস 2, তাহলে আমি বলতে পারি 50/3 মাল্টিপ্লাইড বাই 100। সেখান থেকে ক্যালকুলেশন করলে কাটাকুটি করলে আমরা পাবো হচ্ছে 1/6 অন সেল। তাহলে সেলসের উপরে যদি 1/6 হয় তাহলে আমরা জানি কস্টের উপরে যেতে গেলে 1 মাইনাস করতে হবে, তাহলে 1/6 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 1/5 অন কস্ট। আর 1/5 মানে হচ্ছে 100 × 1/5 20%। এটাও একটা শর্টকাট। যখন 1/5 1/3 দেওয়া থাকে, আমরা আগের একটা অঙ্কে শিখলাম যে কস্ট প্রফিট সেল, সেলের উপরে যদি 1/3 দেওয়া থাকে তাহলে এখান থেকে 1 মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে আমার কত হবে 1/2। আবার যদি কস্টের উপরে 1/4 বলে দেওয়া থাকে তার সাথে প্রফিট যোগ করতে হবে, অর্থাৎ 1 যোগ করতে হবে, আমরা পাবো হচ্ছে 1/5। তাহলে এইভাবে কস্টের উপর দেওয়া থাকলে আমরা সেলসের উপর বার করতে পারি, সেলসের উপর দেওয়া থাকলে আমরা কস্টের উপর বার করতে পারি। এটা একটা শর্টকাট। আর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়েও আমি বুঝিয়ে দিলাম, যেটা তোমাদের মনে থাকবে সেই শর্টকাটটা পরীক্ষায় এমসিকিউতে তোমাদের ইউজ করতে হবে। এরপরে লাস্ট প্রশ্ন আমাদের আজকের, কাঁচামালের মজুত ও বিলি করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি বলা হয়? মজুত রক্ষক, অর্থাৎ যে স্টোর কিপার থাকে সেই সমস্ত কাঁচামালগুলোকে দেখভাল করে, ইস্যু করে থাকে, রিসিভ করে থাকে, এভরিথিং ও মেনটেন করে থাকে। তাহলে আমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এর অলরেডি তোমাদের অনেকগুলো এক্সাম হয়ে গেছে, কস্ট অ্যান্ড ট্যাক্সের এক্সামটা বাকি। কস্ট অ্যান্ড ট্যাক্স এক্সাম এর মধ্যে তোমাদের কস্ট শিট নিয়ে অনেকের ডাউট ছিল, তাই সেটাকে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো এখানে কভার করার চেষ্টা করেছি। আশা করি সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং কনসেপ্টগুলো তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়েছে। তো সবাই খুব ভালোভাবে তোমরা এক্সাম দাও, তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সেমিস্টার 2-এর ক্লাসে। তাহলে বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। আর তারপরে আমি পোস্টারও দিয়ে দেবো যে কোন ক্লাস সেমিস্টার 2-এর জন্য কোন ক্লাস কবে থেকে শুরু হতে চলেছে। যারা যারা আমার কাছে লাইভ রেগুলার ক্লাস জয়েন করতে চাও তারা সেই ক্লাস জয়েন করতে পারো, অ্যাডমিশন নিতে পারো। আর যারা ইউটিউবে তোমরা ক্লাসগুলো করো তাদের জন্য ক্লাস আসবে। সো থ্যাংক ইউ সো মাচ।